পরিণত হবে। আজকে আপনি সবাই স্বীকার করছেন যে আমরা বল প্রয়োগের ক্ষমতা রাষ্ট্রকে দিয়েছি, কিন্তু সেই বল প্রয়োগ যদি জনগণের উপর প্রয়োগ করা হয়, মুহুর্মুহু গুলি করা হয়, হেলিকপ্টার থেকে যদি গুলি করা হয়, তাহলে জনগণের নিরাপত্তা থাকে না। আজকে এমনও হয়েছে সাধারণ মানুষ যারা আন্দোলনে ছিল না, দোকানি, তারপর ডাক্তার, ব্যাংকার, 4 জন ব্যাংকার তারা গুলিতে নিহত হয়েছে এবং তাদের কোনো দায় নাই। শিশুরা নিহত হচ্ছে, বাসায় বাসায় বারান্দায় ছাদে কেউ নিরাপদ না। এটা একদম মানে সবচেয়ে ভয়াবহ নির্বিচার গুলি করা হয়েছে। পৃথিবীতে কোনো জায়গায় একটা সরকার টিকে থাকতে পারে না এরকম নাগরিকদের পর মানে ম্যাসাকার করে। এখন আমাদের মেইন কোশ্চেন, আমরা এতদিন মানে স্বাধীন ছিলাম না, অর্থাৎ আমরা কথা বলতে পারতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তা জায়গা, অথচ এখানে কথা বলা যায় না। পুরো বাংলাদেশে বাক স্বাধীনতা ছিল না, কিন্তু তারপরে মানুষ মেনে নিয়েছে, ভয়ে মানুষ মেনে নিয়েছে। কিন্তু যখন মিনিমাম জানমালের স্বাধীনতা না থাকে তখন আর কিন্তু এটা মেনে নেওয়া যায় না। ফলে আমরা বাধ্য হচ্ছি যে আমি ওই জায়গায় থাকতে পারতাম, কিন্তু এখন আমরা মনে করি যে যদি কোনো স্টেট কাঠামো চেঞ্জ না করা হয় তাহলে এটা কোনো ফল বয়ে আনবে না। ফলে আমি মনে করি যে রাষ্ট্র কাঠামো চেঞ্জ করতে হবে এবং সর্বদলীয় না, শুধু না, ইনক্লুসিভ একটা জাতীয় সরকার করতে হবে, যেখানে আমরা আরেকটা কথা বলতে চাই, সিভিল সোসাইটির মধ্যে যারা বিভিন্ন এজেন্সির লোক তাদেরকে আমরা জায়গা দিব না। এই দেশে গণঅভ্যুত্থানে আমেরিকা সাহায্য করে নাই, এই দেশের গণঅভ্যুত্থানে রাশিয়া সহায়তা করে নাই। ফলে আমরা কোনো সিভিল সোসাইটির এজেন্সি হাতে ক্ষমতা দিতে পারি না। আমরা যারা বিপ্লবী, যারা জনগণের লোক, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। কোন সিভিল সোসাইটির লোকজন যারা গত 15 বছর দালালি করেছে আমরা তাদেরকে ক্ষমতার ভাগ দিতে রাজি না। তবে এটা হচ্ছে মিনিমাম কথা। ফলে শুধুমাত্র গণঅভ্যুত্থান করার পরে ফসল যদি ঘরে না তোলা হয় তাহলে কিন্তু এই আন্দোলন ব্যর্থ হবে, শত শত মানে আত্মাহুতি ব্যর্থ হবে। ফলে কোন পরাশক্তি, সেটা পার্শ্ববর্তী দেশ হোক, দূরবর্তী দেশ হোক, রাশিয়া হোক, চায়না হোক, আমেরিকা হোক, আমরা চাই না তাদের ইন্ধনে কোনো কিছু হোক। ফলে এই গণঅভ্যুত্থান যদি সফল হয়, আমরা চাই একটা ইনক্লুসিভ লিবারেল ডেমোক্রেটিক স্টেট কাঠামো তৈরি হোক। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি হিসেবে বলতে চাই, আমাদের এখানে সম্মানিত শিক্ষকরা আসছেন। প্রচন্ড রোদ এবং তাপদাহ, একজন শিক্ষক একটু আহত হয়েছে, আমাদের অসুস্থ হয়েছে। কাজে সংক্ষেপে যদি সবাই বলেন, আমরা সবার কথাই শুনতে চাই, একটু সংক্ষেপে, আসল পয়েন্টগুলো রিপিট না করে। ধন্যবাদ। আমরা আমাদের আজকের সভার সভাপতির নির্দেশনা অনুযায়ী আমরা অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষকদের সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করব থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর ইসরাফিল শাহিনকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য। এরপরই সেলিম স্যার বলবেন। আজকের এই সমাবেশে বন্ধুবর সভাপতি রুবাইদ ফেরদৌস, আমরা সবাই জানি, এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা কেন এখানে আজকে উপনীত হচ্ছি, কেন এখানে জড়ো হচ্ছি। আমরা যারা কালকে শুধু শহীদ মিনার নয়, সারা বাংলাদেশে যা চিত্র দেখেছি, যে প্রতিবাদ দেখেছি, যে ক্ষোভ দেখেছি, এই ক্ষোভ স্পষ্ট বলে দেয় যে আমরা পরিবর্তন চাই। এবং সেই পরিবর্তন গতকাল যে আন্দোলনরত ছাত্ররা বলেছে, তার সাথে আমাদের বিন্দুমাত্র দ্বিমত নেই। তবে আমরা বলতে চাই, এই পরিবর্তনের ভবিষ্যৎ আমরা যদি দেখতে পাই, যেহেতু আমরা জানি বাংলাদেশে কখনো জনগণের শাসন আমরা দেখতে পাইনি, আমরা বাংলাদেশে ভবিষ্যতে জনগণের শাসন দেখতে চাই। সেই কারণে আমরা মনে করি আমরা আবার সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সংবিধান থেকে রাষ্ট্র ধর্মবাদ, সুশাসন নিশ্চিত এবং আমার ব্যক্তিগত স্বাধীনতা না, সকল মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই বিষয়টি আমি ভবিষ্যতে চিন্তায়, উদ্দেশ্যে, লক্ষ্য মাথায় রেখে আমরা এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
আপনাদের সকলকে ধন্যবাদ। অধ্যাপক সেলিম রায়হানকে আহ্বান জানাচ্ছি এই পর্যায়ে। অনেক অনেক ধন্যবাদ। গণ অভ্যুত্থান কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে, আমরা আসলে আর গণ অভ্যুত্থানের জন্য আর অপেক্ষা করার কিছু নেই। কিন্তু গণ অভ্যুত্থানের যে মেসেজটা, পরিবর্তনের যে মেসেজটা, এটা কি শাসক গোষ্ঠী বুঝতে পারছেন? এবং এই মেসেজটা যত দ্রুত তারা বুঝতে পারবেন ততই মঙ্গল। গত প্রায় 1.5 দশক জুড়ে আমরা দেখেছি একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল, যে রাজনৈতিক বন্দোবস্তে যে ন্যারেটিভটা ছিল সেটা ছিল উন্নয়ন, উন্নয়ন এবং উন্নয়ন। কিন্তু আমরা যদি উন্নয়নের কথাই চিন্তা করি, সে উন্নয়নের কেন্দ্রবিন্দু কি হতে হবে? উন্নয়নের কেন্দ্রবিন্দু কি স্থাপনা নাকি মানুষ? আমরা দেখেছি যে এখানে যে ন্যারেটিভটা ছিল তাতে হয়েছে উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে স্থাপনা, মানুষ ইগনোর হয়েছে। এবং তার সবচেয়ে বড় জাজ্বল্য উদাহরণ হচ্ছে এই যে তরুণ জনগোষ্ঠী, এই যে ছাত্রছাত্রীরা যখন একটা ন্যায্য দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে, তখন তাদেরকে কিভাবে তিরস্কার করা হয়েছে, অপমানিত করা হয়েছে, তাদেরকে অবজ্ঞা করা হয়েছে। আজকে যে আমরা দেখতে পাচ্ছি তারই একটা প্রতিফলন, এবং এটা অনিবার্য। সুতরাং আমার পূর্ববর্তী বক্তারা যা বলে গেছে যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাচ্ছি, একটা পরিবর্তনের দিকে যাচ্ছি, সেই রাজনৈতিক বন্দোবস্ত এবং পরিবর্তনের রূপরেখাটা কি হবে সেখানে অনেকেই বলেছেন। কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যেন আমাদের মূল যে জায়গাগুলো, অসাম্প্রদায়িকতা, আমাদের গণতন্ত্র, সাম্য, ন্যায় ভিত্তিক সমাজ, সেই জায়গা থেকে আমরা কোনোভাবে সরে না আসি। সীমাহীন দুর্নীতি আমরা দেখেছি, টাকা পাচার আমরা দেখেছি, আমরা দেখেছি কিভাবে স্বজন প্রীতি আমাদের অর্থনীতিকে কুড়ি করে খেয়েছে। আমরা সেখান থেকে মুক্ত হতে চাই। আমি শেষ করবো এই কথা বলে যে রাজনৈতিক বন্দোবস্ত একটা রাষ্ট্রের পর্যায়ে হতে যাচ্ছে, আমরা তার একটা সাক্ষী। এবং আমরা গর্বিত হয়ে বলতে চাই, শুধু সাক্ষী না, একেবারে স্বল্প ক্ষমতাতেও আমরা তার অংশীদার হতে যাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়েও সেই বন্দোবস্ত দেখতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা তা বলেছেন। এবং সেই বিশ্ববিদ্যালয় পর্যায়েও সেই বন্দোবস্তটা কি হবে, সেই পরিবর্তনটা কি হবে, এবং যে পরিবর্তনের কথা ছাত্রীরা দীর্ঘদিন ধরে তাদের মনের ভিতরে চেপে রেখেছেন। আমি আমার ক্লাসের কথা বলতে পারি, আমার একদিন মনে আছে আমি ক্লাস নিচ্ছি আমাদের বড় একটা রুম 301-এ 3 তলায়, যেখানে দেখি আমার সামনের সারিতে একটা ছেলে কাত হয়ে ঘুমাচ্ছে। এবং আমি তাকে তখন জিজ্ঞাসা করলাম, তুমি ঘুমাচ্ছ কেন? বলে, স্যার আমি ঘুমাচ্ছি কারণ আমি সারা রাত আমাকে মিছিল করতে হয়েছে। এবং মিছিল করতে হয়েছে বিভিন্নভাবে, এবং নানা রকম যে গণরুমের যে টর্চার, এবং সেগুলো তো কোনো বর্ণনাযোগ্য নয়। এগুলো কি আমরা এই ধরনের জন্য কি আমরা এই বিষয়ের জন্য কি আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি? ছাত্রছাত্রীরা তারা কি বিশ্ববিদ্যালয়ে এসেছে এগুলো পাওয়ার জন্য? আমরা অনেক ছাত্রছাত্রীর কাছ থেকে শুনেছি তারা প্রথম বর্ষে আসলে পড়ালেখাই করতে পারে না, তাদের পড়ালেখা করা শুরু করতে পারে কিছুটা হলো দ্বিতীয় বর্ষ থেকে। এই সমস্যার এই যে বিষয়গুলোর বন্দোবস্ত হতে হবে। আমি আশা করব যে নতুন প্ল্যাটফর্মটা গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, তারা এই রূপরেখাটা দিবে এবং খুব শক্তভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই মেসেজটা পৌঁছে দিবে যে এই পরিবর্তন ছাড়া বিশ্ববিদ্যালয় আগে যেভাবে চলেছে সেভাবে আর চলবে না, বিশ্ববিদ্যালয় নতুন ভাবে চলতে হবে। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি অধ্যাপক আফতাব স্যারকে আহ্বান জানাচ্ছি সংহতি প্রকাশ করার জন্য। সংহতি প্রকাশ করার জন্য অধ্যাপক আফতাব। সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকে আমরা যে এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটা সত্য প্রতিষ্ঠার জন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের অনেকেই মনে করবে যে এখানে সংখ্যা বিষয় নিয়ে কথা বলবে। আকাশে সূর্য কয়টা আছে? একটা। চন্দ্র কয়টা আছে? একটাই। পৃথিবী কয়টা? একটাই পৃথিবী। সুতরাং এগুলি সত্য, আমরা সত্যের পক্ষে, আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে চাই। আমি অনেক ছেলেমেয়ের মায়েদের সাথে কথা বলেছি, বাবাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে আমরা কি মিথ্যা জাতি তৈরি করব, মিথ্যাবাদী জাতি তৈরি করব? আমাদের ছেলে সত্য কথা বলবে, তাতে তারা জীবন যদি চলে যায় যাক, কিন্তু তারা সত্যবাদী একটা নেশন তৈরি করতে হবে আমাদের। আমরা মিথ্যাচারের আশ্রয় নেব না। আমি তখন ওই ছাত্রের অভিভাবকদেরকে সাধুবাদ জানিয়েছি যে হ্যাঁ, এটাই হওয়া উচিত, যে সব সময় সত্য কথা বলবো এবং সত্যের পথে থাকবো। আইনের স্থান একটাই, আমরাও একটাই। যদি কেউ না থাকে অন্তত আফতাবউদ্দিন সত্যের পক্ষে দাঁড়ায় থাকবে একাই। এই
বলতেছি এবং আরেকটা জিনিস বলি, আমি যখন প্রবোস্ট ছিলাম তখন সাধারণ ছাত্রের আমি কোনো সুযোগ সুবিধা এই যে দেওয়া এগুলি দিতে পারতাম না, এবং এইখানে অনেক ল্যাব ছিল। আমি বারবার প্রশাসনকে বলেছিলাম যে এইভাবে তো হল চালানো যায় না, এবং এইটা সত্যের পথে। আমি বহিরাগতকে ধরেছিলাম, কত এখানে ভাঙচুর করেছিল তারা বহিরাগতরা। এইভাবে তো প্রশাসন চলে না, আমরা মিথ্যা জাতি তৈরি করতে পারি না। অনেক ছেলে মেয়ে আছে যারা চাকরির জন্য আমাকে টেলিফোন করে, এবং তারা এই ছাত্র লীগেরই ছেলেরা যারা হলে প্রশাসনে ছিল, যারা হলে দায়িত্বে ছিল ছাত্র বিভিন্ন কর্মকাণ্ডে, তারাই আমাকে বলেছে যে তারা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছে এই ভিসিরা এই দালাল ভিসিরা, হ্যাঁ, তারা তাদের কাছে টাকা চেয়েছিল, এবং আমার কাছে সবই প্রমাণ আছে। এখনো অনেক ছাত্রলীগের ছেলেকে আমি দাঁড়া করাতে পারি এখানে, তারা অকুণ্ঠ স্বরে বলবে যে আমরা এরকম বাংলাদেশ তো চাইনি, আমরা সত্যের পথে থাকবো। কাজে আমরা এখানে সত্যের জন্য দাঁড়িয়েছি, এবং আমি একটা কথাই বলি যে আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যা কথা বলা শিখাবো না। তারা সত্যের পথে থাকবে, তারা সত্য কথা বলবে। এটাতে আমাদের যত ত্যাগ স্বীকার করার দরকার আমাদের তাই করতে হবে, এটাই আমি চাই সবার কাছে। এবং শেষে আমি এই যে বর্তমান সরকার ইয়াং জেনারেশনের ভাষা বুঝে না, তারা কেন জানি বুঝে না, আমি জানি না। ধন্যবাদ। তাদের ভাষা বোঝার ক্ষমতা নেই। কাজে আমি একটা কবিতা দিয়ে আমি শেষ করব এখানে, যে নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি কাদে কোন খুনিয়া কাদে কোন ক্রন দেশি কারবালার ফরাতে শেকাদনে আসুয়ানে সীমারের ছড়াতেও। তাহলে আমরা সেই কান্নার মধ্যে আছি, সীমারও ছড়া পর্যন্ত কান্নাকাটি করে খুনের সময়, কিন্তু তার দয়া হয় না। তো সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সত্য কথা বলার সুযোগ দেব, এবং সত্য পথে চলার জন্য আমরা দিক নির্দেশনা দেব। ধন্যবাদ অধ্যাপক আফতাব। এই পর্যায়ে আমাদের শেষ বক্তা মোহাম্মদ আজম, অধ্যাপক বাংলা বিভাগ। শ্রদ্ধাভাজন উপস্থিতি, আমরা সবাই জানেন আমরা খুবই অগ্নিগর্ভ একটা সময়ের মধ্যে আছি। একদিকে রক্তাক্ত, আরেকদিকে সাংঘাতিক সম্ভাবনাময়। আমরা জাতি হিসেবে এই সময়টাকে যথাযথভাবে ব্যবহার করতে পারবো কিনা, রাষ্ট্রের এবং জনমানুষের পরিগঠনে এটা যথার্থভাবে আমাদের ভবিষ্যৎ দিক নির্দেশনা হয়ে উঠবে কিনা সেটা সময় বলবে। এই প্রশ্ন এখনো আজও অনেকে তোলেন যে এই ছাত্র জন অভ্যুত্থান কেন। এটা বলা হয়েছে যে পরিষ্কারভাবে এটা আসলে অন্তত গত 11 বছরের যে আধা ফ্যাসিস্ট অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসন ব্যবস্থার মুখোমুখি বাংলাদেশের মানুষ আছে, এটা তারই আসলে প্রতিফলন, এটা তারই প্রকাশ। সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার, এজেন্সি এবং প্রকল্প শাসিত একটা সরকারের সামনে বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষকে হাত পা বেঁধে, কণ্ঠ রোধ করে, চোখ বন্ধ করে বেঁচে থাকার যে বাস্তবতা তৈরি করেছে এই সরকার, এটা আসলে তারই বহিঃপ্রকাশ। এটা আমাদের চোখের সামনে 15 লাখ, 1000 কোটি, 400 কোটির যে মস্কারা তৈরি করেছে পুরো দেশের সামনে, এটা আসলে তারই বহিঃপ্রকাশ। ফলে এই ছাত্র গণ অভ্যুত্থান কেন হয়েছে এই প্রশ্ন আজকের দিনও যারা তোলে তারা আসলে হয় মিথ্যা বলছে অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে সত্য ঢাকছে। আমরা এই আন্দোলনের অনেকগুলো পর্ব দেখেছি। রাজপথে যখন ফয়সালা হয় তখন এটা দুর্দান্ত সব ভাষা তৈরি করে। এই আন্দোলন ইতিমধ্যেই চমৎকার সব ভাষা তৈরি করেছে, যেটা আমরা গত 5 দশকের বাংলাদেশে হয়তো দেখিনি অথবা খুবই কম দেখেছি। আমরা দেখেছি আওয়ামী লীগ গত অন্তত 11 বছর যে অগণতান্ত্রিক শাসনের প্রধান ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস হিসেবে দেশকে 2 ভাগে ভাগ করে শাসন করার নীতি গ্রহণ করেছিল, সেটা আমাদের রাজপথে ভেঙে পড়েছে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের অত্যন্ত সংকীর্ণ একার্থক একটা উদ্দেশ্য প্রণোদিত ভাষ্য ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস হিসেবে ব্যবহার করে লুটপাট এবং অবৈধ শাসনের প্রধান অবলম্বন হিসেবে ব্যবহার করছিল সরকার, এটা রাজপথে ভেঙে পড়েছে। আমরা লক্ষ্য করেছি এদেশের শিল্পী সমাজ, এদেশের শাসক শ্রেণী, এদেশের সাহিত্যিক এবং সাংবাদিক, শিক্ষক সমাজের একটা বড় অংশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে, অত্যন্ত সৃষ্টিশীলভাবে রাস্তায় অবস্থান নিয়েছে, এবং তার মধ্য দিয়ে নতুন ভাষা তৈরি হওয়ার যাবতীয় পরিস্থিতি এখন রাস্তায় টকবক করছে। এই যে একটা সৃষ্টিশীল অঙ্গনের
দীর্ঘকালীন প্রায় 4 দশকের 80 সালের পর থেকে প্রায় 4 দশকের একটা একাধিপত্য আওয়ামী লীগের ছিল। এই আন্দোলনের মধ্য দিয়ে রাস্তায় আসলে তার এক ধরনের অবসান ঘটেছে। এই সবই আসলে খুবই নতুন ঘটনা। এটা এই গণ আন্দোলনের মধ্য দিয়ে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে এবং এখনো আজকের দিনেও আমরা বহু লোককে বিকল্প খুঁজতে দেখি। আমরা আসলে এটা ভাবতেও পারি না, দীর্ঘদিন একটা অগণতান্ত্রিক সংস্কৃতির ভিতরে থাকার কারণে আমরা ভাবতেই পারি না বিকল্প কথাটায় আসলে একটা অনাচার, একটা অশ্লীল কথা, একটা ডেমোক্রেটিক অঙ্গনে এই ধরনের একটা বাক্য আসলে এই ধরনের একটা শব্দ উচ্চারিত হতেই পারে না। কারণ আমি তো আসলে বিকল্প ঠিক করবো না, কেউ একজন বিকল্প ঠিক করবে না, উপর থেকে কেউ বিকল্প ঠিক করবে না, বিকল্প ঠিক করবে জনগণ। এটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে আসবে। ফলে এই ধরনের কথা এখনো যারা প্রচার করেন তাদের উদ্দেশ্য সম্পর্কে, তাদের দুরভিসন্ধি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এই পরিস্থিতিতে নতুন ভাষা তৈরি হচ্ছে। চারপাশে রাস্তায়, দেয়ালে, জনগণের মনে যে কোনো উপস্থিতিতে নতুন স্ফুট অস্ফুট প্রকাশ্য ভাষা তৈরি হচ্ছে, ভাষা তৈরি হয়েছে। আমাদের সামনে একটা সুযোগ আছে সমস্ত পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের ন্যূনতম সচ্ছল জীবন যাপন করার মতো একটা পরিস্থিতি আমাদের তৈরি করার মতো সুযোগ এসেছে। যারা ক্ষমতায় অন্ধ তারা আসলে এই ভাষা পড়তে জানে না। আমি শাসক পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বুদ্ধিজীবীদের বলবো যে আপনারা এই ভাষা পড়তে শিখুন এবং শাসকদের বলুন রাষ্ট্র ক্ষমতায় একমাত্র ব্যাপার নয়, রাষ্ট্র আছে, দেশ আছে, জনগণ আছে এবং 18 কোটি মানুষের ভবিষ্যৎ আছে। সবার শুভবুদ্ধির উদয় হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আজম। আমাদের এই প্রতিবাদী শিক্ষক সমাবেশের সভাপতি বক্তৃতার আগে নাট্যকলা বিভাগের শিক্ষক এবং অভিনেতা তিতারজি একটি পারফরমেন্স নিয়ে হাজির হবেন। ধন্যবাদ। আমি এই কথন নাটিকার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির পক্ষ থেকে একটা অনুষ্ঠান আছে, আমরা একটা প্রতিবাদ সভা করব কিছুক্ষণ পরেই। তো আপনারা সবাই থাকবেন দয়া করে। আমাদের এই ঠিক এইটা শেষ হওয়া, এই প্রোগ্রামটি শেষ হওয়ার পরপরই আমাদের প্রোগ্রামটি আরম্ভ করে। ধন্যবাদ। তুমি হেলিকপ্টার ওড়াও, তুমি হেলিকপ্টার ওড়াও, আমরা পতাকা ওড়াবো। তুমি হেলিকপ্টার ওড়াও, আমরা পতাকা ওড়াবো। তুমি গুলি চালাও, আমরা বুক পেতে দেব। তুমি হেলিকপ্টার ওড়াও, আমরা পতাকা ওড়াবো। তুমি গুলি চালাও, আমরা বুক পেতে দেব। তুমি ধ্বংস করো, আমরা সৃষ্টি করব। আমাদের হত্যা করো, আগামী ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। তুমি লাঠিয়াল লেলিয়ে দাও, তুমি লাঠিয়াল লেলিয়ে দাও কিংবা হাতুড়ি দিয়ে পেটাও, আমরা অকুত ভয়। আমাদের কেবল মেরে তুমি পার পাবে না। সংসদের সমস্ত দেয়ালে আমরা মুক্তির গ্রাফিতি হব। বাংলার রাস্তায় রাস্তায় আমরা নয়নতারা ফুটব। আমাদের উড়িয়ে দাও, আমাদের উড়িয়ে দাও। বর্ষায় আমরা আকাশ থেকে ঝরব, শীতে শিশির বিন্দু হব। আমাদের করের পয়সায় কেনা গুলি আমাদের বুকেই বিঁধে দাও। আমাদের করের পয়সায় কেনা গুলি আমাদের বুকেই বিঁধে দাও। আমরা আলিঙ্গন করব, আমরা জাহান্নামের আগুনে পুষ্পের হাসি হাসব। আমাদের অপর পক্ষ বানাও, আমরা কিছুই পরোয়া করি না। আমাদের অপর পক্ষ বানাও, আমরা কিছুই পরোয়া করি না। আমরা একবার যখন মরতে শিখেছি আমরা হাজার হাজার মরব, আমাদের দাঁড়ায় রাখতে পারবা না। আমাদের হত্যা করো, আমাদের হত্যা করো, আমরা চির উন্নত শির রব। আমাদের হত্যা করো, আমরা চির উন্নত শির রব। আমরা তন্নি নয়নে বন্নি হব। আগামী বসন্তে, আগামী হেমন্তে আমরা ফসলের গান হব। আমাদের মেরে ফেলো, আমাদের মেরে ফেলো, শরতে কাশ ফুল ফোটাবো। আমাদের মেরে ফেলো, আমরা শরতে কাশ ফুল ফোটাবো। বাংলার সমস্ত দেয়ালে, ফুলের পাপড়িতে, চোখের তারায় তারায় আমরা অপমান, বঞ্চনা, নিষ্পেষণ আর হত্যার ইতিহাস রক্তের কালিতে লিখে যাব। তুমি ব্যারিকেড দাও, তুমি ব্যারিকেড দাও, আমরা জনসমুদ্র হব। আমাদের রুখবে সাধ্য আছে কার। তুমি টিয়ার শেল মারো, আমরা চোখ মুছে নেব।
প্রত্যয়ের শিখা অনির্বাণ চলবে বারবার। আমাদের খুন কর, আমাদের খুন করো, আমরা ফিনিক্স হব। আমাদের খুন করো, আমরা ফিনিক্স হব। রাজপথে মুক্তির মিছিল হব। আগামী বৈশাখে আমরা দাবানল হব। তুমি পুলিশ নামাও, তুমি পুলিশ নামাও, আর্মি নামাও, কিংবা কার্ফু দিয়ে পাহারা দাও। তুমি পুলিশ নামাও, আর্মি নামাও, কিংবা কার্ফু দিয়ে পাহারা দাও, আমরা কবরে যাব না। রেড দাও, নেট নাও, গুলি করো আর গালি দাও। রেড দাও, নেট নাও, গুলি করো আর গালি দাও, আমরা কবরে যাচ্ছি না। ছাত্র ধরো, শ্রমিক ধরো, ধরে ধরে জেলে পড়ো। ছাত্র ধরো, শ্রমিক ধরো, ধরে ধরে জেলে পড়ো, আমরা কবরে যাচ্ছি না। আর আমাদের প্রেম বাংলাদেশ, স্বাধীনতা, অহংকার। ধন্যবাদ। ধন্যবাদ তিতাস। এই প্রতিবাদী শিক্ষক সমাবেশের সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস তার সমাপনী বক্তৃতা দেওয়ার আগে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমরা সভাপতির ভাষণের পর এখান থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ করব, রাজু ভাস্কর্য যাব এবং সেখান থেকে আমরা রাজু ভাস্কর্যকে শেষ করবো নাকি স্যার? এটা লাইব্রেরির সামনে গিয়ে আমরা শেষ করবো সেটা। ওকে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা যে এসেছেন, এই প্রখর রৌদ্রের মধ্যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, এই হত্যাকাণ্ডের পরে এই আওয়ামী লীগ সরকার তার নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে। এই যে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়ে গেছে, আমি খোঁজ নিয়ে দেখেছি, গবেষণার স্টাডিগুলো, রেফারেন্সগুলো দেখেছি। 69-এর গণ অভ্যুত্থানে 61 জন মানুষ মারা গেছে। আর এই 2024-এ গণ অভ্যুত্থানে 69-এর গণ অভ্যুত্থানের চাইতেও 4 গুণ বেশি মানুষ মারা গেছে। কাকে গণ অভ্যুত্থান বলবেন? সংলাপের কথা বলেন, বঙ্গবন্ধুর কথায় জবাব দেই, রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের দাগ মারিয়ে কোনো সংলাপ হবে না। আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পক্ষ থেকে এই সরকারের বিরুদ্ধে আমি লাল কার্ড দেখাতে চাই। আপনার সময় হয়েছে, বিদায় নিন, কেটে পড়ুন এখান থেকে। 90-এর আন্দোলনে আমরা বলতাম এরশাদের হাতে ছাত্র হত্যা রক্ত, এরশাদ ছাত্রদের উপর ট্রাক তুলে দেয়। আজকে বলতে বাধ্য হচ্ছি, শেখ হাসিনার হাতে শিক্ষার্থীদের রক্ত। এই শিক্ষার্থীদের রক্ত নিয়ে শেখ হাসিনা কোথাও যেতে পারে না। পৃথিবীর ইতিহাস বলে কোন ছাত্র আন্দোলন কোনদিন বৃথা যেতে পারে না। আজকের এই যে ছাত্র আন্দোলন 2024-এর গণ অভ্যুত্থান, এটাও কখনো বৃথা যেতে পারে না। আপনারা বলেছেন বিকল্পের কথা, আমি স্মরণ করে দিতে চাই 1998 সালে ইন্দোনেশিয়াতে ছাত্ররাই এরকম বিক্ষোভ করে এই শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী 30 বছরের সৌহার্দ্য সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। সরকাররা এবং ছাত্ররাই সেখানে ক্যাবিনেট ফর্ম করেছিল, সরকার গঠন করেছিল। খোঁজ নিন দক্ষিণ কোরিয়ার আন্দোলন, খোঁজ নিন চিলির আন্দোলনের কথা। বন্ধু আজম অর্ধেক বলেছে, বাকিটুকু বলে নাই। আইএসএ হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, যারা আলথুজার ব্যাখ্যা করেছিলেন যে শাসক বর্গ তার পক্ষে বৈধতা অর্জন করবার জন্য, হেজিমনি অর্জন করবার জন্য, লেজিটিমেসি অর্জন করো, তার পক্ষে টক শোতে আওয়ামী টকাস তৈরি করে, আওয়ামী কলামিস্ট তৈরি করে, তাদের পক্ষে আওয়ামী শিক্ষক তৈরি করে, তারা বয়ান নির্মাণ করে। কিন্তু সেই আওয়ামী মতাদর্শের অ্যাপারেটাস টোটাল ভেঙে পড়েছে। তাহলে আছে কি রাস্তায়? আলথুজার বলেছেন, যখন আইএসএ ভেঙে পড়ে তখন থেকে আরএসএ। আরএসএ মানে হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, এর মানে হচ্ছে আনসার, এর মানে হচ্ছে পুলিশ, এর মানে হচ্ছে র্যাব, এর মানে হচ্ছে বিজিবি, এর মানে হচ্ছে সেনাবাহিনী। আরএসএ দিয়ে সরকার চলে না, পুরো পৃথিবীর কোথাও চলে না। কাজে এটা ভেঙে পড়েছে। এই দেয়াল লেখন, এই 2024-এ যে গণ অভ্যুত্থান, এই লেখা পড়তে হবে। আমরা আগামীতে আবারও যাব। আমাদের জিয়া এখানে বলেছে আমরা দ্বিগুণ হব, দ্বিগুণ হব, 4 গুণ হব। এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তাকে যেতে হবে। 9 দফা রাইট, কিন্তু এই সরকারের কাছে না। যে খুন করেছে, খুনির বিচার করার কোনো বৈধতা নাই। খুনির বিচার হবে এই সরকার চলে যাওয়ার পরে, যে সরকার আসবে তার কাছে এই খুনির বিচার করতে হবে। আমাকে শুনবার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। 2024-এর গণ অভ্যুত্থান জয় হোক, আপনাদের জয় হোক।
ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করব। রাজু